প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সুখস্মৃতি নিয়ে ঈদকাঠের নগরীতে ফিরছে মানুষ। লঞ্চ, ট্রেন, বাসে ভিড়। কাল অফিস আদালত খোলায় বিকেলে বাড়বে যাত্রী চাপ। বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না রিজভী। রাজনীতিবিদদের আচরণে সংযত ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। জোট নয়, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই লড়াই করবে এনসিপি। রাজপথ ও সংসদে জামাতের সঙ্গে থাকার পরিকল্পনা। ভোটকে কাজে লাগিয়ে সংগঠন বিস্তৃত করতে চান নেতারা। সমুদ্র সীমা জয়ের এক যুগ পর আশার আলো। গভীর সাগরের তেল গ্যাস পেতে দরপত্র আহ্বান পেট্রোবাংলার। উৎপাদন বন্টন নীতি হালনাগাদকে বিনিয়োগ বান্ধব বলছেন বিশ্লেষকরা। এবং ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল। ডোনাল্ড ট্রাম্পের খাঁচার সামনে উপচে পড়া ভিড়। সৈকতে পর্যটকদের উচ্ছ্বাস। বিনোদন কেন্দ্রে মানুষের মিলন মেলা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। লঞ্চ, ট্রেন এবং বাসে ঢাকা ফেরত মানুষের চাপ। সকাল থেকেই পদ্মা পাড়ি দিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। তবে এবার ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় ঘাট এলাকায় তেমন কোনো ভোগান্তি বা দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। এদিকে ফিরতি মানুষের চাপের পাশাপাশি অনেকেই ঈদের ছুটি না পেয়ে এখন ঢাকা ছাড়ছেন। আগামীকাল থেকে অফিস আদালত পুরোদমে শুরু হওয়ায় বিকেলের দিকে যাত্রী চাপ আরও বাড়তে পারে। এদিকে সকাল থেকে ট্রেন ভর্তি করে রাজধানীতে ফিরছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় এখনও পুরো পরিবার নিয়ে আসেননি অনেকেই। যাদের অফিস শুরু হয়েছে কিংবা জরুরি কাজ আছে ঢাকায় মূলত ফিরছেন তারাই। সড়ক পথেও দেখা গেছে যাত্রী চাপ। ভাড়া 500 টাকা নিচ্ছে, অন্য সময় একটু বেশি নিচ্ছে। 450 ছিল, এখন 500 টাকা নেয়। মোটামুটি ভালো, খারাপ না। একটু ভিড় হবে আর সামনে 2-1 দিন পরে ভিড় হবে। গাড়িতে যাওয়া বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে একটু সমস্যা হয়, এই জন্য আর কি লঞ্চে যায় সুবিধা আছে এই জন্য। আমরা কেবিনে আসার সাথে সাথে কেবিন বয় যদি আসে আমাদের লাকিজগুলো একটু হেল্প করে, তারপরে আমাদের কেবিনে কি সমস্যা আছে না আছে এগুলো একটু দেখে, তাহলে মনে হয় যাত্রী সেবার মানটা একটু ভালো হয়। এইখান থেকে ইনকাম করে পরিবারকে চালাতে হবে, যার কারণে আনন্দ উপভোগ শেষ করে আবার ঢাকায় চলে আসলাম। ট্রেনের বেহাল অবস্থা, যেখানে সেখানেই থামে। যাত্রীদের এত দুর্ভোগ যা বলা ভাষ্য নেই। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহি, আমার পেছনে যে যাত্রীদেরকে দেখছেন যারা এখন ঢাকায় প্রবেশ করলো, সেই লোকগুলো এসেছে উত্তরবঙ্গের ট্রেন একতা এক্সপ্রেস থেকে। একতা এক্সপ্রেস সময় মতো আসলেও উত্তরবঙ্গের অন্য যে ট্রেনগুলো ছিল, নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, সেই ট্রেনগুলো কিন্তু আজকে ঘন্টা 3 বিলম্ব করে কিন্তু ঢাকায় যাত্রা করে এখানে এসেছে। যে কারণে মানুষগুলো বলছেন যে তারা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। অনেক স্টপেজ এবং বিভিন্ন জায়গায় তাদের অভিযোগ অনাকাঙ্ক্ষিত স্টপেজের কারণে তাদের প্রতিটি ট্রেনেই আসলে 3 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত বিলম্ব হয়েছে। তবে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রী চাপ ছিল বেশ। উত্তরবঙ্গের ট্রেনে যাত্রী চাপ কিছুটা বেশি থাকলেও পূর্বাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে সে সমস্ত ট্রেনে কিন্তু আমরা যাত্রী চাপ খুব বেশি দেখিনি। সেই ট্রেনগুলোতে আমরা দেখেছি যে বেশ ফাঁকা এবং অনেকটা বলা চলে স্বস্তি নিয়েই সেই পথের যাত্রীরা কিন্তু ঢাকায় প্রবেশ করেছে। তবে উপবন এক্সপ্রেস সিলেটের অন্যতম আরও একটি ট্রেন, সেই ট্রেনটি কিন্তু আমরা দেখেছি 2 ঘন্টা বিলম্ব এখানে এসেছে। একইভাবে মোহনগঞ্জ এক্সপ্রেস, সেই ট্রেনও কিন্তু 3 ঘন্টা বিলম্বে এসেছে। অর্থাৎ বলা চলে এই যাত্রায় কিন্তু মানুষের ভোগান্তি অনেকটা বেড়েছে। মানুষ হচ্ছে যে যেভাবে মোটামুটি পূর্বাঞ্চলের ট্রেনগুলো শিডিউল ঠিক রেখে কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা করলেও ফেরার ক্ষেত্রে কিন্তু সেই ট্রেনগুলো অনেকটা বিলম্বে কিন্তু এখানে এসেছে। একইভাবে আমরা বলতে পারি যে উত্তরবঙ্গের ট্রেনগুলো ঠিক প্রতিটা ট্রেনই 2.5 থেকে 3 ঘন্টা বিলম্বে এসেছে। তবে কমলাপুর রেল স্টেশনে ঘরে ফেরা মানুষের যে অতিরিক্ত চাপ, যেহেতু একসঙ্গে মানুষ এখান থেকে ট্রেনে উঠে বের হওয়ার সেই পরিবেশটা নেই, যে কারণে এখানে হচ্ছে যে অনেকটা যাত্রী কম চাপ সেমনই আমাদেরকে মনে হচ্ছে। যে পরিমাণ যাত্রী আসলে ঈদের আগে ঢাকায় ছেড়েছে তার তুলনায় কিন্তু সেই প্রতিটি ট্রেনে কিন্তু আমরা সেই রকম করে কম
চাপই দেখছি। তবে পূর্বাঞ্চলের ট্রেনের তুলনায় উত্তরবঙ্গের ট্রেনগুলোতে কিছুটা যাত্রী চাপ রয়েছে। সকাল থেকে যে কয়েকটি ট্রেন ছেড়ে এসেছে, খুব বেশি উপচে পড়া ভিড় এবং গাদাগাদি সেই রকম কিন্তু আসলে বলা যাবে না। যাত্রীরা বলছে তারা বেশ স্বস্তি নিয়ে এসেছে, তবে কয়েকটি ট্রেনের যে বিলম্ব সেটি কিন্তু আছে। আজকে সারাদিনে মোট 66টি ট্রেন বাংলাদেশের বিভিন্ন গন্তব্য থেকে যাত্রী বোঝাই করে কমলাপুর রেল স্টেশনে আসবেন। আজকে যারা আসছেন তারা বলছেন তাদের বিশেষ কাজ রয়েছে এবং তাদের অফিস আসলে শুরু হয়েছে, তবে এখনও অনেকেই পরিজন নিয়ে সেইভাবে পুরোদমে ঈদের আগে যেভাবে গিয়েছেন সেভাবে কিন্তু ফিরে আসেন। তবে আজকে এখান থেকে যারা ঈদের আগে যেতে পারেননি সে তেমন লোকের সংখ্যা আমরা দেখেছি। আজকে এখান থেকে ঢাকা ছাড়ছে এমন লোকের সংখ্যাও কিন্তু কম নয়। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকায় ফেরা মানুষের সর্বশেষ খবর। কমলাপুর রেল স্টেশন থেকে নাজমুস সালেহী। হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। এই মুহূর্তে হযরত শাহজালাল বিমানবন্দরে আছেন রিপোর্টার নাইম হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাইম, পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হজযাত্রীরা। আজ মোট 14টি ফ্লাইটে 5795 জন হজযাত্রী দেশে ফিরবেন। এরই মধ্যে একটি ফ্লাইট কিন্তু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে। গতকাল না, যদি আজকে রাত 12টা 10 মিনিটেই কিন্তু হচ্ছে যে ফ্লাইটটি সৌদি এয়ারলাইন্সের এই ফ্লাইটটি মূলত হচ্ছে জেদ্দা বিমানবন্দর থেকে ছেড়ে এসেছে। এই ফ্লাইটটিতে মোট 445 জন যাত্রী হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে। এখনও কিন্তু হচ্ছে টার্মিনালের ভেতরে কিন্তু হচ্ছে যে হজযাত্রীদের যেই আনুষ্ঠানিক যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্নর পরে কিন্তু হচ্ছে এই হজযাত্রীরা কিছুক্ষণের মধ্যে এই জায়গা দিয়ে হচ্ছে এই যে টার্মিনাল, যে 2 নম্বর যে টার্মিনাল রয়েছে, এই 2 নম্বর টার্মিনাল দিয়ে হচ্ছে তারা বের হবেন। আমরা কিন্তু দেখেছি এই যে 2 নম্বর টার্মিনালে কিন্তু হচ্ছে এই যে হজযাত্রীদের যে আত্মীয় স্বজনরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে যারা হজ পালনের উদ্দেশ্যে গিয়েছিলেন পরিবারের স্বজন তারা যে ফিরবেন তাদেরকে এখান থেকে হচ্ছে গ্রহণ করার জন্য কিন্তু হচ্ছে দেখেছি আত্মীয় স্বজনরা আজকে এই 2 নম্বর টার্মিনালে অপেক্ষা করছেন। আর এছাড়াও হচ্ছে আজকে যদি আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে আজ রাত 12টা 10 মিনিটে যে প্রথম ফ্লাইটটি হচ্ছে সৌদি আরব থেকে ছেড়ে আসছে, এরপরে কিন্তু হচ্ছে ধাপে ধাপে মোট 14টি ফ্লাইট আজকে দিনে ছেড়ে আসবে, যে ফ্লাইটে মোট 5795 জন হজযাত্রী এবার দেশে ফিরবেন। আমি যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই যে গত 17 এপ্রিল যেই হজযাত্রা শুরু হয়েছিল সেই হজযাত্রা কিন্তু হচ্ছে গত 21 মে পর্যন্ত চলমান ছিল। এরপরে হজ পালন শেষে কিন্তু গতকাল থেকেই হচ্ছে হজযাত্রীরা দেশে ফিরতে শুরু করেছেন। আমি যদি গতকালকের হিসাবে একটু বলি যে গতকালকে মোট 5000 হজযাত্রী দেশে ফিরেছিলেন। এই 5000 হজযাত্রী দেশে ফেরার পর আজকেও কিন্তু মোট 5795 জন হজযাত্রী দেশে ফিরবেন। তো এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের দেশে ফেরার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বর্তমান বাস্তবতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ দেখছেন না প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সংসদের ভেতরে বাইরে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তরুণ রাজনীতিবিদদের আচরণে সংযত ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার। সমসাময়িক রাজনীতি নিয়ে সহকর্মী আফজাল হোসেনের সঙ্গে একান্ত আলাপচারিতায় কথা বলেছেন ক্ষমতাসীন দলের এই অন্যতম নেতা। চার দশকেরও বেশি রাজনীতির ময়দানে হাঁটছেন রুহুল কবির রিজভী। শৈশবে কখনো হতে চেয়েছিলেন ট্রেনের গার্ড, কখনো বিজ্ঞানী, আবার কখনো কবি সাহিত্যিক। বন্ধুদের আগ্রহে হয়েছেন রাজনীতিবিদ। লম্বা এই ক্যারিয়ারে 18 বার জেল খেটেছেন তিনি। অগণিতবার তাকে সহ্য করতে হয়েছে রিমান্ডে নির্যাতন। নানাভাবে নির্যাতন করতো, মানুষকে ধরে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলো, করবে, ইন্টারোগেশন করবে, নিচে ফেলে রাখতো, কম্বল দিত, যে কম্বল ধুতোও না, তো ওইখানে পিঠ দিয়ে থাকতে হতো। একদিন 2 দিনেই পিঠের মধ্যে বিভিন্ন ধরনের ঘায়ে ভরে যেত আর কি। রিজভীর বেড়ে ওঠা সাফল্য, ব্যর্থতা সহ সমসাময়িক রাজনীতি নিয়ে তার সরকারি বাসভবনে সময় সংবাদের কথা হয় প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার সঙ্গে। আনন্দের একটা। রিজভী বলেন তার রাজনৈতিক জীবনে পাওয়া না পাওয়া নিয়ে কোনো কষ্ট নেই। সাফল্যের দিকটাই বেশি, সবটাতেই আমাকে হতে হবে সেটা আমি কখনো ভাবিনি, সেটা আমি কখনো মনেও করি না। আমি যখন যেটা পেয়েছি আমি সেটাতেই সন্তুষ্ট থেকেছি এবং এটা নিয়ে মন খারাপ করা অথবা আরও 10 জনকে নিয়ে লবিং করা, গ্রুপিং করা,
এই কাজ আমি কখনো করিনি। সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা রাখার কথা বললেও রাখছে না বলেও মনে করেন তিনি। কথাবার্তার অসঙ্গতি এবং উদ্ভট অসত্য অপপ্রচার, এটাতে মনে হয় যে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন তারা। তরুণদের মধ্যে যারা রাজনীতি করছেন তাদের আরও সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তাদের বয়স অনুযায়ী বেশ পরিপক্ক কথাবার্তা তারা বলেন, কিন্তু অনেক সময় কখনো কখনো সীমানা অতিক্রম করে যায়। তো সেইটা না করে বরং আরও বেশি তাদেরকে নিজেকে তৈরি করতে হবে এবং এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসতে হবে যাতে জাতির আস্থা, যেহেতু রাজনীতি করছে, আস্থাটা যেন তৈরি হয়। রিজভী মনে করেন বর্তমান বাস্তবতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই। একেবারে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা এবং কিভাবে করা হয়েছে তাদেরই লোকজন আজকে রাজসাক্ষী হয়ে অবলীলায় সেই কথাগুলো বলছেন। পৃথিবীতে ফ্যাসিস্টরা কিন্তু পুনরুজ্জীবন ঘটেনি, হয়তো অন্য ফর্মে, অন্য ইয়েতে, অন্য কথায় তাদের হয়তো কিছু কিছু ধিকি আসতে পারে, জ্বলতে পারে তাদের ইয়েটা, কিন্তু আবার সেই পূর্বের মতো একেবারে জ্বলে ওঠা, পূর্বের মতো একেবারে একই নিয়ে দম্ভ নিয়ে প্রত্যাবর্তন করার আমার মনে হয় কোনো সুযোগ নেই। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। কিশোর, তরুণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়তে চায় এনসিপি। এবারই কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে নির্বাচনকে কাজে লাগিয়ে সংগঠন বিস্তৃত করতে চায় দলটি। একক নির্বাচন করলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামায়াতের সঙ্গে থাকার পক্ষে দলটির নেতারা। তবে একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে ভালো ফলাফলের প্রশ্নে জোটের নেতাদের সিদ্ধান্ত পর্যবেক্ষণ করার কথা বলছেন এনসিপি নেতারা। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তা শেষে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনে 6 জন প্রার্থী বিজয়ী হয় দলটির। নির্বাচন পরবর্তী রাজনীতিতেও সংসদ এবং রাজপথে জামায়াতের সঙ্গে যুথবদ্ধ তরুণদের দল এনসিপি। তবে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মুখোমুখি দুই দল, বিশেষত সামাজিক মাধ্যমে একে অপরকে বিদ্ধ করছেন সমালোচনায়। ঢাকা দক্ষিণ সিটিতে আসিফ মাহমুদ বনাম সাদিক কায়েম জোরদার করেছে মুখোমুখি অবস্থানকে। এরই মধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে 100 প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। অন্যদিকে মাঠে নেমেছে জামায়াত প্রার্থীরাও। স্থানীয় সরকার নির্বাচনকে দীর্ঘমেয়াদী রাজনীতির অংশ হিসেবে দেখছে এনসিপি। এবারই কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে একক নির্বাচনের মাধ্যমে মাঠ পর্যায়ে শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্য দলটির। তবে একক নির্বাচন করতে চাইলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামায়াতের সঙ্গে থাকতে চায় এনসিপি। আমরা এখন পর্যন্ত নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে চাই, কারণ যেখানে একজন প্রার্থী নির্বাচন করে, প্রার্থী যদি পরাজিতও হয় তারপরে সেখানে একটা সাংগঠনিক ভিত্তি তৈরি হয়। মাঠ পর্যায়ে যখন আপনার নেতাকর্মীরা স্বাভাবিকভাবে মুখোমুখি অবস্থান থাকবে এবং সেটার প্রভাব জাতীয় পর্যায়ে হয়তো কিছুটা পড়তে পারে জোটের ক্ষেত্রে। বাংলাদেশের স্বার্থে একটা শক্তিশালী বিরোধী দলীয় জোট প্রয়োজন। সেই জায়গায় আমরা ওই বিরোধী দলীয় জোটের জায়গায় সংসদে একসাথে যে ফাংশন করার বিষয়টি, সেটার আমাদের চেষ্টাটা থাকবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলছেন, জোটবদ্ধ হলেও নির্বাচন করতে কারো মুখাপেক্ষী নয় এনসিপি। তবে বিএনপির বিরুদ্ধে ভালো ফলাফল করতে জোট নেতাদের সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তিনি। এনসিপি আসলে কারো মুখাপেক্ষী না যে একেবারে জোটেই গিয়ে করতে হবে। তবে এটা কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে, যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় এবং আমরা দেখছি যে তারা যাদেরকে প্রার্থী করবে তাদেরকেই প্রশাসক হিসেবে বসিয়েছে, প্রশাসনিকভাবে এবং সার্বিকভাবে আরও বেশি শক্তিশালী রূপে নির্বাচনটা করতে যাচ্ছে। সেক্ষেত্রে এটা আমাদের জোটের বা সবার আসলে বিবেচনায় নিতে হবে যে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কিভাবে করলে একটা বেস্ট রেজাল্ট আসতে পারে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সারা দেশে কমিটি বিস্তৃত করতে ছুটছেন এনসিপি নেতারা। অনেক জায়গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখিও দেখা গেছে দলটি নেতাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। 3 ধরনের ব্যক্তির ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে সিম বিক্রি করবে মোবাইল অপারেটররা। কমবে নিবন্ধিত সিম তোলার জটিলতা। নতুন সিদ্ধান্তে গ্রাহক ভোগান্তি লাঘবের আশা।
সমুদ্র সীমা জয়ের এক যুগ পর সাগরে তেল গ্যাসের অনুসন্ধানে দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। উৎপাদন বন্টন নীতি বা পিএসসি অনুযায়ী কোনো ব্লকে সাফল্য পেলে সেখান থেকে জ্বালানি মিলতে পারে সর্বোচ্চ ৩০-৩৫ বছর ধরে। বিশেষজ্ঞরা মনে করেন আগের তুলনায় আকর্ষণীয় আর বিনিয়োগ বান্ধব হয়েছে এবারের উৎপাদন বন্টন নীতি। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। সুনীল জলরাশির তলে বিপুল সম্পদের হাতছানি। ভারত মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা জয়ের পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়, তবুও শুরু হয়নি বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে জোরালো কার্যক্রম। 2024 সালের মার্চে দরপত্র আহ্বান করলে নথি সংগ্রহ করেছিল 7টি বহুজাতিক কোম্পানি। তবে সে বছরের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও শেষ পর্যন্ত দরপত্র জমা দেয়নি কোনো প্রতিষ্ঠানই। সে অভিজ্ঞতা থেকে উৎপাদন বন্টন চুক্তি বা পিএসসি সংশোধন করে 2 বছর পর আবারও দরপত্র ডাকল পেট্রোবাংলা। জ্বালানি খাতের নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা মনে করেন এবারের পিএসসি বিদেশি কোম্পানিগুলোর জন্য তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয়, যেখানে থাকছে গ্যাসের দাম বাড়ানো, পাইপলাইন ট্যারিফ, শর্ত সাপেক্ষে রফতানির সুযোগ সহ বেশ কিছু নতুন সুবিধা। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিও রাখবে ইতিবাচক ভূমিকা। ইন্টারিম গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট ছিল বিদেশি বিনিয়োগকারীরা কোনোভাবে আস্থা পায় নাই। এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসেছে। তারপরে যেটা হচ্ছে পিএসসিটা অনেক বিদেশি ইনভেস্টর বান্ধব করা হয়েছে, যেটাতে তারা আগ্রহ পাবে। বিডিং দিয়ে তো আর বসে থাকা যায় না। আমি মনে করি ইনফর্মালি বিভিন্ন কোম্পানির সাথে কথা বলা দরকার। এটা যথেষ্ট আকর্ষণীয় একটা চুক্তি। যে কোনো বিদেশি কোম্পানি যদি গ্যাস পায় সেই প্রেক্ষিতে তাদের মুনাফা ভালো হবে এবং বাংলাদেশও লাভবান হবে। তবে সমুদ্র বক্ষ থেকে তেল গ্যাস পেতে পেরোতে হবে জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। দরপত্র জমার সময় 6 মাস, এরপর বিড মূল্যায়ন, আলোচনা ও চুক্তি সয়ে সময় লাগতে পারে বছর খানেক। আর অনুসন্ধান প্রক্রিয়া চলবে 6 থেকে 9 বছর, সাথে পাইপলাইন নির্মাণে লাগবে বছর 2। সব মিলিয়ে সাগরের সম্ভাবনা গড়ে তুলতে অপেক্ষায় থাকতে হবে প্রায় 1 দশক। প্রথমত তো তারা সার্ভে করবে, ড্রিলিংয়ের সিদ্ধান্ত নেবে, ড্রিলিং করবে। ড্রিলিং করে যদি না পায়, একটা ড্রিলিং না করলে পরবর্তীতে আরেকটা ড্রিলিং করবে। গ্যাস পাওয়ার পরেও এটাকে ডেভেলপ করতে যে সময় লাগবে, সব কিছু যদি ফেভারেবল হয় 8-10 বছরের আগে গ্যাস অ্যাকচুয়ালি সরবরাহ আশা করা যায় না। এটা একটা দীর্ঘমেয়াদী জিনিস। আমাদের বে অফ বেঙ্গলটা অত শান্ত না, এখানে সব কাজ করার মধ্যে সক্ষমতার একটা ব্যাপার আছে। তা আশা করছি সরকার ওগুলো সব বুঝে দেখে তারপরে অ্যাওয়ার্ডগুলো করবে। পিএসসি অনুযায়ী সাগরে সাফল্য পেলে গ্যাস ক্ষেত্রে 25 বছর আর তেল ক্ষেত্রে 20 বছর ধরে চলবে বাণিজ্যিক উৎপাদন। সম্ভাবনা থাকলে তা বাড়ানো যাবে আরও 10 বছর। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবর। কুষ্টিয়ায় জেলার বাইরে থেকে কোরবানির পশুর চামড়া আসতে শুরু করেছে চামড়াপট্টিতে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ। কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীরা দ্বিতীয় পর্যায়ে চামড়া সংরক্ষণের জন্য দ্বিতীয় পর্যায়ে লবণ দেওয়ার কাজ শুরু করেছে সকাল থেকেই। এই কারণে এখন এই দ্বিতীয় পর্যায়ে লবণ দিয়ে চামড়া সংগ্রহ না করলে চামড়া পচে যাবে, এবং এখন যদি তারা সঠিক সময়ে যদি লবণ দিয়ে দ্বিতীয় পর্যায়ে যদি সংরক্ষণ করে তাহলে আরও 15 দিন কিন্তু এই চামড়া আসলে পচবে না বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। ইতিমধ্যে কিন্তু শুধুমাত্র কুষ্টিয়া চামড়া পট্টিতে ছাগল এবং গরু সহ প্রায় 3 লক্ষ চামড়া সংগ্রহ হয়েছে, এবং বাকি আরও 2 লক্ষ চামড়া 2-1 দিনের ভিতরে সংগ্রহ করবে তারা বিভিন্ন এবং আড়তদারদের কাছ থেকে। তবে এখানে চামড়া ব্যবসায়ী যারা জানান মূলত এবার কিন্তু প্রায় 35% চামড়া কিন্তু হচ্ছে গরু, এবং গরুর যে চর্মজনিত রোগ আছে সেই রোগের কারণে চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং ইতিমধ্যেই তারা যখন চামড়া সংগ্রহ করে তার মধ্যে কিন্তু তারা বাছাই করে কিন্তু তারা চামড়া সংগ্রহ করেছে, এবং এখন পর্যন্ত যারা মৌসুমী চামড়া ব্যবসায়ীরা আছে তাদের চামড়াই বেশি নষ্ট হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। কারণ তারা আসলে সঠিক সময় এবং সঠিকভাবে সংরক্ষণ করতে পারেনি, এবং গরুর যে রোগ, চামড়া যে জনিত যে রোগ, সেই রোগ অনুসারে কিন্তু তারা চামড়া কিনতে পারেনি, যার কারণে আসলে মৌসুমী ব্যবসায়ীরা কিন্তু লসের ভিতরে পড়বে এবার চামড়া ব্যবসাকে কেন্দ্র করে। তো আমি এখানে চামড়া ব্যবসায়ীরা যেটা দাবি করে যদি ট্যানারির মালিকরা যদি সঠিক সময় টাকা দিত তাহলে কিন্তু আরও আসলে অনেক বেশি তারা চামড়া সংগ্রহ করতে পারতো বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ী। তো কুষ্টিয়ার চামড়ার সংগ্রহ এবং চামড়ার দাম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়।
EDF Aluminum. Redefine possibilities. সবাই সংবাদে আরো থাকছে। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের হৃদয় ভেঙে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা পিএসজির। প্যারিসে সমর্থকদের উল্লাস, পুলিশের সঙ্গে উত্তেজনা, গ্রেফতার বেশ কয়েকজন। ঈদের টানা ছুটিতে বিনোদন কেন্দ্রে ভিড় বেড়েছে মানুষের। এই মুহূর্তে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আছেন তাসনিয়া নিশাত মিম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল। শুরুতেই যাচ্ছি মিমের কাছে। মিম, ঈদের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেলেও কিন্তু এখনো ঈদের আমেজ শেষ হয়নি, তাই তো পরিবার পরিজন নিয়ে বিভিন্ন দর্শনার্থীরা কিন্তু ভিড় করছেন রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। তো আমরা রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় উপস্থিত হয়ে যেটি দেখছি, সকাল থেকে কিন্তু ধীরে ধীরে পরিবার পরিজন নিয়ে কিন্তু আসতে শুরু করেছেন বিভিন্ন দর্শনার্থীরা। আমরা যেমনটি জানি যে চিড়িয়াখানা কিন্তু সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে। তো এই সময়ের মধ্যেই কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই দর্শনার্থীর সংখ্যা আরও বাড়তে শুরু করবেই বলে কিন্তু জানাচ্ছেন এখানের চিড়িয়াখানার বিভিন্ন কর্মীরা। এবং আমরা দেখছি যে চিড়িয়াখানায় যে 137 প্রজাতির বিভিন্ন পশু এবং পাখি সম্বলিত খাঁচাগুলো রয়েছে, সেই বিভিন্ন খাঁচার সামনে বানর থেকে শুরু করে পাখি, এছাড়াও এবারের কিন্তু প্রধান আকর্ষণ আলবিনো বাফেলো জাতের একটি সাদা মহিষ, যাকে কিন্তু ছদ্মনাম ডোনাল্ড ট্রাম্প হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামকরণ করা হয়েছে। তো সেই খাঁচাটির সামনে কিন্তু আমরা বিশেষ ভিড় লক্ষ্য করতে পারছি। এবং শুধু দর্শনার্থীরাই নয়, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন খাঁচার সামনে, বিশেষ করে সেই আলবিনো বাফেলো জাতের সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্পের সামনে কিন্তু তারা ভিড় করছেন। তো আমরা এখানে যেটি দেখছি যে ঢাকার বাইরে থেকে আগত দর্শনার্থীর সংখ্যাই কিন্তু বেশি, কেননা তারা আসলে যেটি বলছেন যে বইয়ের পাতায় যে পশু পাখিদের পরিচয় করিয়ে দিয়ে থাকেন বাবা মায়েরা, সেই পশু পাখিগুলোকে আসলে সামনাসামনি পরিচিত করানোর জন্যই কিন্তু তাদের এই প্রয়াস। তো দর্শনার্থীরা বলছেন যে তারা কিন্তু বেশ উপভোগ করছেন এবং তারা শুধু এখানেই নয়, তারা ঢাকা শহরের আরও যেগুলো দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতেও পরিদর্শন করবেন বলেই কিন্তু তারা আমাদের জানাচ্ছেন। তো রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে এই ছিল আমার কাছে ঈদ বিনোদনের সর্বশেষ। এই মুহূর্তে ঈদ বিনোদনের বাকি খবর জানতে আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। গত 3 দিন কক্সবাজারে তীব্র গরম ছিল। আজকে 3 দিন পর যে প্রশান্তির যে বৃষ্টি সেটি পড়েছে, সকালে কয়েক ঘন্টার গুড়ি গুড়ি বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে পর্যটন নগরী কক্সবাজারে। আর সকাল থেকে আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে নেমে পড়েছেন, বালিয়াড়িতে দৌড়াদৌড়ি করছেন। সবাই যেন ঈদ আনন্দ উপভোগ করতে কক্সবাজারে ছুটে এসেছেন। যেহেতু কক্সবাজার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য, সেই গন্তব্যে ঈদের যখন টানা ছুটি থাকে তখনই প্রতি বছর আমরা লক্ষ্য করি বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসে। এবারও আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছেন এবং ছুটে এসে তারা তাদের মতো করে আনন্দ, পরিবার পরিজন বা তাদের যে অন্যান্য যে আত্মীয় স্বজন রয়েছে তাদের নিয়ে আনন্দে মজে রয়েছেন। আমরা লক্ষ্য করছি সমুদ্রের যে বিশাল বিশাল ঢেউ, সেই বিশাল বিশাল ঢেউই কিন্তু বাধা উপেক্ষা করে পর্যটকরা সমুদ্র স্নান যেমন করছেন, ঠিক তেমনি বালিয়াড়িতে প্রিয়জনের সঙ্গে ঘোরাফেরার সাথে সাথে তারা কিন্তু ঘোড়ার পিঠে চড়ছে, জেট স্কিতে চড়ছে, আবার অনেকে বিচ বাইকে চড়ছে। এভাবে তাদের আনন্দঘন মুহূর্তগুলো পার করছে। আবার প্রিয় মুহূর্তগুলো ক্যামেরা বা সেলফিতে তারা ক্যামেরা বন্দি করছেন, সেটিও লক্ষ্য করা যাচ্ছে। আর এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কক্সবাজারে যে পর্যটন ব্যবসা রয়েছে, ব্যবসা বাণিজ্য কিন্তু চাঙ্গাবাব ফিরেছে এবং চাঙ্গাবাব ফেরার সঙ্গে সঙ্গে যারা হোটেল জোনে যারা ব্যবসায়ী রয়েছে তারাও বলছে তাদের যে লোকসানটা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। এদিকে নিরাপত্তা জোরদার করছে লাইফগার্ড থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ, তারা সর্বদা 3টি পয়েন্টে কিন্তু আমরা লক্ষ্য করছি সার্বক্ষণিক টহল দিচ্ছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার এবং মিরপুরে। দেখছেন সময় সংবাদ। এবার চলচ্চিত্রের খবর। ঈদ মানেই নতুন সিনেমার উৎসব। সেই উৎসব ঘিরে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 8টি ভিন্নধর্মী চলচ্চিত্র। এবারও আলোচনায় শাকিব খান অভিনীত মিউজিক্যাল ফিল্ম রকস্টার। পাশাপাশি মুক্তি পেয়েছে রোহিত, বনলতা সেন, পিনিক, মালিক, মাসুদ রানা, তছনছ এবং অফিসার। ঈদের প্রথম 3 দিনে কেমন চলেছে এই সিনেমাগুলো, প্রেক্ষাগৃহ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তানভীর হাসান।
ঈদকেন্দ্রিক ব্যবসায় এখন ঘুরপাক খাচ্ছে ঢাকায় চলচ্চিত্র। ঈদুল আজহায় এবার মুক্তি পেয়েছে ভিন্ন স্বাদের 8টি সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় শাকিব খান অভিনীত মিউজিক্যাল ফিল্ম রকস্টার। পাশাপাশি মুক্তি পেয়েছে রোহিত, বনলতা সেন, পিনিক, মালিক, মাসুদ রানা, তসনস এবং আফসার। মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রকস্টার। ভক্তদের আবেগের কাছে হার মেনেছে সিনেমার গল্প, নির্মাণ শৈলী। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি মেজবাউর রহমান সুমনের রোহিত। তবে গল্প, অভিনয় ও নির্মাণ শৈলীর জন্য প্রশংসা পাচ্ছে বনলতা সেন এবং মাসুদ রানা। আর দর্শক টানতে এখনও লড়াই করছে পিনিক, তসনস ও আফসার। ছবিটা যা লাগছে মানে লাস্টে টাকা উসুলের মতো ছবিটা হয়েছে। রকস্টার একটা ইন্টারন্যাশনাল মানের মুভি। আমরা যারা গল্প নির্ভর মুভি দেখতে পছন্দ করি তাদের জন্য আসলে এই মুভি না। আমরা সারা মুভি ধরে গল্পই খুঁজেছি, কিন্তু কোনো এন্ডিংও পেলাম না, শুরুও পেলাম না। ঈদের প্রথম দিন থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা করছেন নির্মাতা ও অভিনয় শিল্পীরা। তবে অন্যান্য বছরের মতো এবারও হল ভ্রমণে যাননি ডালিউড সুপারস্টার শাকিব খান। রকস্টার ভিন্ন রকমের একটা সিনেমা, রকস্টারও অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে এবং ভালোবাসবে। আমি দেখতে পাচ্ছি আমার যে স্বপ্নটা ছিল সেটা আমার চোখের সামনে, সো এটা আসলে একটা অন্যরকম অনুভূতি। দর্শক উপস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন প্রযোজক ও পরিচালকরা। তাদের দাবি, ঈদের ছুটি ঘিরে প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহ ইতিবাচক। আজকে আমার যে সেল আছে সেটা সন্তুষ্ট, এবং আগামীকালের যে বুকিং সেটা আমার আশার চেয়ে বেশি হচ্ছে। এটা একটা স্লো পয়জনের মতো। আপনি এটা ডিজাইনটাই এরকম, এটা এরকম হবে না যে এখন দেখছি এখনই ভালো লেগে গেছে, সারাত শুনছি কালকে ভুলে গেছি। সব মিলিয়ে ঈদের প্রথম 3 দিনেই সিনেমা প্রেমীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে শেষ পর্যন্ত কোন সিনেমা হবে বক্স অফিসের সবচেয়ে বড় চমক, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী, মৃত ব্যক্তি ও শারীরিক প্রতিবন্ধী এই 3 ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে সিম দেবে মোবাইল অপারেটররা। বিটিআরসি বলছে, মূল গ্রাহক বিদেশে থাকলে সিম পুনরায় উত্তোলনে তার পাসপোর্ট ও ভিসার অনুলিপি, জাতীয় পরিচয়পত্র এবং গ্রাহকের পক্ষে সিম গ্রহণকারীর পরিচয়পত্র লাগবে। আঙুলের ছাপ সমস্যার ক্ষেত্রে লাগবে জাতীয় পরিচয়পত্র ও মেডিকেল প্রত্যয়নপত্র। আর গ্রাহকের মৃত্যু হলে তার জাতীয় পরিচয়পত্র, মৃত্যু সনদ, ওয়ারিশনামা ও বৈধ উত্তরাধিকারীর পরিচয়পত্র দেখিয়ে সিমের মালিকানা হস্তান্তর করা হবে। শুভ খানের রিপোর্ট। দেশে থাকতে নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে ইমেইল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করেন তৌহিদুর রহমান। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর বাংলাদেশে সিম কার্ড অকেজো হয়ে পড়ায় বিপাকে পড়েন। ইমেইল ওপেন করতে না পারায় ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তৌহিদ। বাধ্য হয়ে পাসপোর্টের কপি সহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে গ্রাহক সেবা কেন্দ্রে স্বজনদের পাঠান। তবে সিম তুলতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আমার এ দেশের ভিসার কপি, আমার যা যা ডকুমেন্টস দরকার আমি সব ডকুমেন্টস তাদেরকে দিয়েছি, কিন্তু তারপরেও তারা সিমটা কোনোভাবেই দিতে রাজি হয় না। তারা বলে যে আমাকে সরাসরি সেখানে থাকতে হবে, যেটা আসলে আমার পক্ষে পুরোপুরি অসম্ভব ছিল। গ্রাহকের মৃত্যুর পর তার নামে নিবন্ধিত সিম তুলতেও জটিলতায় পড়েন স্বজনরা। আবার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে আঙুলের ছাপ বায়োমেট্রিকে স্পষ্ট আসে না। বিটিআরসির তথ্য বলছে, গত 1 বছরে 4 মুঠোফোন অপারেটরের এমন সব জটিলতার 88টি অনুরোধ অনুমোদন করেছে তারা। এর মধ্যে সিম রিপ্লেসমেন্ট 51টি, নতুন সিম নিবন্ধন 8টি, মালিকানা পরিবর্তন 29টি। যদি কেউ বিদেশে থাকে অথবা কেউ যদি মারা যায়, এরকম এই স্পেশাল ক্ষেত্রে প্রপার তাকে যাতে চিঠিপত্র থাকে যে একে দেওয়া হোক, এরকম অফকোর্স যদি থাকে আমরা এটা বিবেচনা করলে সবার জন্য একটু সুবিধা হবে। এ অবস্থায় 3 ধরনের বায়োমেট্রিক জটিলতার ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে সিম ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে, মূল গ্রাহক বিদেশে থাকলে সিম পুনঃ উত্তোলনের জন্য তার পাসপোর্ট, ভিসার অনুলিপি, কর্মসংস্থানের অনুমতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং গ্রাহকের পক্ষে সিম গ্রহণকারীর পরিচয়পত্র লাগবে। আঙুলের ছাপের সমস্যার ক্ষেত্রে লাগবে এনআইডি ও মেডিকেল বোর্ডের প্রত্যয়নপত্র। আর গ্রাহকের মৃত্যু হলে তার জাতীয় পরিচয়পত্র, মৃত্যু সনদ, ওয়ারিশনামা ও বৈধ উত্তরাধিকারীর পরিচয়পত্র দেখিয়ে সিমের মালিকানা হস্তান্তরের আবেদন করা যাবে। মোবাইল অপারেটররা বলছে, নতুন সিদ্ধান্তে গ্রাহক ভোগান্তি কমবে। এই ধরনের অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো হয়তো বা আর একটু ডিসেন্ট্রালাইজ করে দিলে বা অপারেটরদের মাধ্যমে যদি এগুলো করা যায়, তাহলে আমাদের যে সাবস্ক্রাইবাররা আছে যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো খুব দ্রুত এবং
সুনিশ্চিতভাবে তারা পাবে। বর্তমানে 18.5 কোটির বেশি সিম সংযোগধারীকে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। বিজেপি সমর্থকদের রোষানলে পড়লেন ভারতের পশ্চিমবঙ্গের এক সময়ের প্রতাপশালী তৃণমূল নেতা এবং বর্তমান সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার অদূরে দক্ষিণ 24 পরগনায় নির্বাচনী সহিংসতায় নিহত তৃণমূল কর্মীর বাসায় যাওয়ার পথে বিজেপি সমর্থকদের হামলার শিকার হন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সহিংসতায় নিহত দলীয় এক কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের রোষানলে পড়েন পশ্চিমবঙ্গ রাজনীতির এক সময়ের অন্যতম প্রভাবশালী মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিকার হন হেনস্তার। অভিষেককে ঘিরে ওঠে চোর চোর স্লোগান। হেনস্তার পাশাপাশি মারধর ও জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম ও জুতাও ছোড়া হয়। হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে ঘটনাস্থল ত্যাগ করেন অভিষেক। কলকাতা থেকে শহরতলি সোনারপুর খুব বেশি দূরে না হলেও অভিষেকের ওপর চড়াও হওয়ার ঘটনার অনেক পরই সেখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা পৌঁছান। জেলা পুলিশ, রাজ্য পুলিশ কার নিয়ন্ত্রণে? সেখানে ইন্টিমেশন পাঠানোর পরেও, পুলিশকে মেসেজ করার পরেও, ফোন করার পরেও ফোন ধরেনি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে, কোনো রিপ্লাই করেনি। এ ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। উল্টো তৃণমূলের বিগত 15 বছরের অত্যাচারের কথা স্মরণ করিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত না, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। এই ঘটনার আগে শনিবার দুপুরে কালীঘাটে অভিষেকের বাড়িতে যান পুলিশের সিআইডির দল। একটি মামলায় তদন্তের জন্য জেরার নোটিশ দিতেই এই অভিযান বলে জানায় পুলিশ। সোমবার রাজ্য সিআইডি সদর দপ্তর ভবানী ভবনে তৃণমূলের সাধারণ সম্পাদককে তলব করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দেখছেন সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের খবর। ইতিহাসের দ্বিতীয় ক্লাব হিসেবে টানা দুবার ইউরোপ সেরা প্যারিস সেন্ট জার্মেই টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতল লুই এনরিকের দল। নির্ধারিত সময়ে 1-1 গোলে সমতার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেখানেও স্কোর লাইন না বদলাতে এক দশক পর এই টুর্নামেন্টের ফাইনাল গড়ায় টাইব্রেকারে। 11 দিনের ব্যবধানে হাসি আর কান্না। লিগের 22 বছরের অপেক্ষা থামল না ইউরোপ সেরা হবার অপেক্ষা। টাইব্রেকারে হৃদয় ভাঙল আর্সেনালের। রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে টানা 2 চ্যাম্পিয়ন্স লিগের মালিক প্যারিস সেন্ট জার্মেই। অথচ এই বুদাপেস্ট আর্সেনালের লাগে মাত্র 5 মিনিট। মাঝ মাঠে পাওয়া বল একাই টেনে নিয়ে যান কাই হাভার্টস। পিএসজি গোলরক্ষক সাফনভ এগিয়ে আসেননি। আর্সেনাল স্ট্রাইকারের বুলেট গতির শট খুঁজে নেয় জালের দেখা। শেষ 11 ফাইনালে আগে করা দলই জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। আর্সেনাল ভাঙল সে রেকর্ডটাও। অথচ প্রথমার্ধে তাদের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে চেনা যাচ্ছিল না প্যারিসিয়ানদের। 25 মিনিটে বুকায়ো সাকার পাসে ট্রসার্ড যদি 5 ছোঁয়াতে পারত, লিড হয়তো দ্বিগুণ হতো গানারদের। গোল না পেলেও প্রথমার্ধে একচেটিয়া দাপট পিএসজির। 75% বল পজিশন, 6টা শট। যে কর্নারে ভর করে লিগ শিরোপা জিতেছে আর্তেতার দল, ওই কর্নারটাই কনসিড করেনি পিএসজি। লিড নিয়ে বিরতিতে যাওয়া গানার্সও যে ম্যাচ হারতে পারে এমন নজির শেষ 116 ম্যাচে মাত্র দ্বিতীয়। দ্বিতীয়ার্ধে পিএসজির অল আউট ফুটবলের সামনে চাপা পড়ে আর্সেনাল। 60 মিনিটে কাভারেজখেলিয়াকে আটকাতে গিয়ে নিজেদের ডি বক্সে ফাউল করেন ক্রিস্টিয়ান মস্কেরা। পেনাল্টিতে পিএসজিকে ম্যাচে ফেরান উসমান দেমবেলে। 78 মিনিটে আবারও কাভারেজখেলিয়া বাপাস থেকে শটও নিয়েছিলেন, তবে লুইস স্কেলির পায়ে লেগে বল লাগে সাইড পোস্টে। নির্ধারিত সময় তো বটে, ম্যাচের নিষ্পত্তি ঘটেনি অতিরিক্ত সময়ও। তাতে এক দশক পর টাইব্রেকারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। শেষবার এমন কিছু দেখা যায় 2016-তে।
সেই টাইব্রেকারে এজের পর গ্যাব্রিয়েলের শটে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরাই রয়ে যায় আর্সেনালের। ভেঙেছে ইতিহাসও। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে টাইব্রেকার হারল গানার্স। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সুখস্মৃতি নিয়ে ইটকাঠের নগরীতে ফিরছে মানুষ। লঞ্চ, ট্রেন, বাসে ভিড়। কাল অফিস আদালত খোলায় বিকেলে বাড়বে যাত্রী চাপ। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল। ডোনাল্ড ট্রাম্পের খাঁচার সামনে উপচে পড়া ভিড়। সৈকতে পর্যটকদের উচ্ছ্বাস। বিনোদন কেন্দ্রে মানুষের মিলন মেলা। এবং বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না রিজভী। রাজনীতিবিদদের আচরণে সংযত ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকতেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। এই সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।